হ্যালো, হ্যালো। হ্যাঁ, মৃত্যুঞ্জয় বলছো? হ্যাঁ, আমি মৃত্যুঞ্জয় বলছি। জবের একটা আর্জেন্ট রিকোয়ারমেন্ট রয়েছে, তুমি কি করতে চাও? কিন্তু মানে স্যার, কোনো কিন্তু নয়, তোমার বায়োডাটা আমরা পেয়েছি। অবিলম্বে চলে এসো। ভালো মাইনে আছে, একটা ব্রিজের কাজ চলছে। আমাদের একজন তোমার মতো দক্ষ সুপারভাইজার লাগবে। ঠিকানাটা তোমার হোয়াটসঅ্যাপ নম্বরে সেন্ড করে দিচ্ছি। আসতে কোনো অসুবিধা হলে ফোন করে নিও। বাই। আমার নাম মৃত্যুঞ্জয়, পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। কলকাতাতেই একটি বেসরকারি কোম্পানিতে বছর 10 কাজ করি। মাইনে যা পাই তাতে কোনো রকমে সংসার চলে যায়। নতুন একটা জবের অফার পেয়ে পরদিন সকালেই বেরিয়ে পড়লাম মোহনপুরের উদ্দেশ্যে। কলকাতা থেকে প্রায় 12 ঘন্টার পথ। বাসে চেপে রওনা দিলাম। বাস ছুটে চলেছে প্রচণ্ড গতিতে, শহর পেরিয়ে গ্রামে, মাঠঘাট, নদীনালা, বনজঙ্গল। সত্যি গ্রামের পরিবেশ এক অজানা আনন্দের অনুভূতি। শহরে থেকে এ অনুভূতি পাওয়া খুবই দুর্লভ ব্যাপার। চারিদিকে মুক্ত বাতাস আর পাখির গুঞ্জন মনকে মুগ্ধ করে তোলে। এইসব দেখতে দেখতে কখন যেন ঘুমিয়ে পড়লাম। হঠাৎই বাসের কন্ডাক্টরের ডাকে আমার ঘুমটা ভেঙে গেল। ঘড়িতে চেয়ে দেখি রাত প্রায় 10টা বেজে গেছে। বাস থেকে নেমে পড়লাম। বাস থেকে নেমে দেখলাম একটা অজ্ঞাত পরিচয় লোক দাঁড়িয়ে আছে। মুখটা চাদরে ঢাকা, স্পষ্ট দেখা যাচ্ছে না। দেখে মনে হলো সে যেন আমার জন্য অপেক্ষা করছিল। জিজ্ঞাসা করলাম, দাদা, মোহনপুরটা কোন দিকে বলতে পারবেন? লোকটি ইশারায় বলল, ওই দিকে বাবু, কিন্তু এখন তো এ রাস্তায় কোনো গাড়ি পাবেন না। অগত্যা কি আর করা যায়, হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারটিতে কল করলাম। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? আমি মৃত্যুঞ্জয় বলছি। মোহনপুরে চলে এসেছি, কিন্তু এখান থেকে কোনো গাড়ি পাচ্ছি না। হ্যাঁ, আমাদের গাড়ি যাচ্ছে, তোমাকে হোটেলে নিয়ে আসবে। খাওয়া দাওয়া ওখান থেকেই করে নিও। কাল সকালে অফিসে এসো। রাখলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা গাড়ি এলো এবং আমাকে নিয়ে গেল। খাওয়া দাওয়া করে হোটেলে গিয়ে উঠলাম, তখন প্রায় 12টা বেজে গেছে। রুম নম্বর 252। ঘরটা একটু ছোট হলেও বেশ সাজানো গোছানো। মোবাইল ফোনটা চার্জে বসিয়ে শুয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছি মনে নেই। হঠাৎই দরজায় এত রাতে কে হতে পারে, দেখি তো। দরজাটা খুলে দিলাম। দরজাটা খুলে দেখলাম বাস স্ট্যান্ডের দেখা সেই চাদর মুড়ি দেওয়া লোকটা। মুখটা একই রকম অস্পষ্ট, ভালো করে দেখা যাচ্ছে না। রেগে গিয়ে বললাম, দূর মশাই, আপনার কি হলো বলুন তো? সেই স্টেশন থেকে আমার পেছনে লেগে আছেন, এখন একটু শুলাম তাতেও এসে বিরক্তি করছেন। এমন সময় একটা দমকা হাওয়াতে লোকটার হাতের চাদর সরে গেল
দেখলাম লোকটার একটা হাত কঙ্কালের। ভয় পাবেন না বাবু, আমি আপনার কোনো ক্ষতি করব না। আসলে আমি ওই কোম্পানিতে প্রায় 7-8 বছর কাজ করেছি। মাসের টাকা মাসে দিত না, কোনো মাসে দিত, আবার কোনো মাসে বাকি। এইভাবে প্রায় অনেক টাকা বাকি রেখে দেয়। কোথাও সেভাবে উপযুক্ত কাজ না পায় এখানেই পড়ে থাকে। একদিন বাড়ি থেকে খবর এলো মায়ের ভীষণ অসুখ। মালিকের কাছে টাকা চাওয়াতে গেলাম, উনি দিতে রাজি হলেন না। এই নিয়ে বচসা শুরু হলো। ঠিক তারপর দিন আমার নাইট ডিউটি পড়ল। যথারীতি কাজে গিয়ে ব্রিজের উপর কাজ করছি। এমন সময় পেছন থেকে আমাকে কে যেন সজোরে কিছু বুঝে ওঠার আগেই 50 ফুট মাটির নিচেতে গিয়ে পড়ল। প্রাণটা বেরিয়ে গেল বাবু। তারপর দেখলাম মালিক আর কয়েকজন মিলে আমার দেহটাকে পাশের জঙ্গলে ফেলে দিল। বাড়ির লোকজন এখনো আমার খোঁজ করছে বাবু। আমার সঙ্গে চলেন না বাবু, চলেন আমার সঙ্গে, চলেন। ভয়ে আমার হাত পা থরথর করে কাঁপছে, তবুও যেন কোনো এক অজানা মায়ায় আটকে পড়লাম। লোকটার পেছন পেছন চলতে শুরু করলাম। মনে মনে ভাবলাম, এ কোথায় এসে পড়েছি, আমি বেঁচে আছি তো? ঝিঝি পোকার গুঞ্জন ক্রমশ বেড়ে চলল। জঙ্গলে প্রবেশ করলাম। লোকটা দেখলাম এবার দাঁড়িয়ে পড়েছে। একটা ঝোপের দিকে আঙুল দেখিয়ে বলল, নিজের চোখকেও বিশ্বাস করতে পারলাম না। দেখলাম সেখানে সত্যি একটা নরকঙ্কাল। পাশে চেয়ে দেখি লোকটা নেই। রুদ্ধশ্বাসে দৌড় দিলাম হোটেলের দিকে। পরদিন সকালে পুলিশে খবর দিলাম। মালিককে গ্রেপ্তার করলো পুলিশ। এই চল 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 বলছি, চল 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 বলছি। 2 বছর কেটে গেল। সেই থেকে এখন কলকাতাতেই থাকি। খবর কাগজটা হাতে নিয়েই চোখ গেল ওদের সবার ফাঁসির সাজা হয়েছে।